হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা আমরা পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করার জন্য। তোমার শরীরটা একটু খারাপ হওয়ার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারিনি, তো আবার তোমাদের জন্য কিন্তু ক্লাস নিয়ে চলে এসেছি। তো ভারতীয় সংবিধানে MCQ পর্ব 1, চলো আমরা ক্লাসগুলো কোশ্চেন অ্যান্সারগুলো একটু প্র্যাকটিস করে নিই। দেখো, ভারতীয় সংবিধান রচনা করেছিলেন কোন সংস্থা? দেখো, ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন রচনা করেছিলেন কিন্তু গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ঠিক আছে, ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে? দেখো, ভারতের গণপরিষদ গঠিত হয় 1946 সালে। কত সালে? 1946 সালে কিন্তু ভারতের গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয়। তো এই ভারতের গণপরিষদ যে গঠিত হয়েছিল সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যানের ওপরে ভিত্তি করে কিন্তু ভারতের গণপরিষদ গঠন হয়েছিল। প্রথম ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল? তাহলে প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয়েছিল কিন্তু 389 জন সদস্য নিয়ে, অর্থাৎ সেখানে মুসলিম লীগ এবং আমাদের যে জাতীয় কংগ্রেস সব সদস্য মিলিয়ে কিন্তু ভারতের গণপরিষদের প্রথমে সদস্য ছিল 389 জন। ঠিক আছে, তো সেই 389 জনের মধ্যে গণপরিষদে নির্বাচিত সদস্য ছিল কত? 389 জনের মধ্যে নির্বাচিত সদস্য ছিল কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদে 296 জন। তাহলে 389 জনের মধ্যে নির্বাচিত সদস্য ছিল কিন্তু 296 জন। ঠিক আছে, তারপরে দেখো, গণপরিষদের দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত হয়েছে? দেখো, গণপরিষদ থেকে কিন্তু দেশীয় রাজ্যগুলি থেকে 93 জন মনোনীত হয়েছে। মানে যে ভারতে যে তখন যে ছোটো ছোটো অনেক রাজ্য ছিল, সেই ভারতে অনেক সেই ছোটো ছোটো রাজ্যগুলো থেকে নির্বাচিত হয়েছিল কিন্তু কতজন? 93 জন। তাহলে দেখো, গণপরিষদের মোট সদস্য 389, তার মধ্যে 296 হচ্ছে নির্বাচিত, অর্থাৎ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে, এবং 93 জন হচ্ছে কি তারা হচ্ছে কি আমাদের দেশীয় রাজ্যগুলি থেকে মনোনীত হয়েছে। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির সদস্য বললে তোমরা বলবে 389, যার মধ্যে 296 জন হচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছে, এবং 93 জন হচ্ছে দেশীয় রাজ্যগুলি থেকে, যে ছোটো ছোটো আর অনেক রাজ্য ছিল যখন ভারতে, সেই রাজ্যগুলো থেকে কিন্তু তারা মনোনীত হয়ে এসেছে। তারপরে কোশ্চেন দেখো, গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিল? দেখো, গণপরিষদে কংগ্রেসের সদস্য ছিল 208 জন। তার টোটাল কংগ্রেসের জাতীয় কংগ্রেস বা কংগ্রেসের সদস্য তো ছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কংগ্রেসের সদস্য ছিল কতজন? 208 জন। তাহলে এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, এগুলো গুলাবে না। যেমন হচ্ছে গণপরিষদে কত সদস্য? 389, তার মধ্যে 296 হচ্ছে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছে, এবং 93 জন হচ্ছে 296 নির্বাচিত হয়ে এসেছে, এবং 93 জন হচ্ছে কি না তারা দেশীয় রাজ্য থেকে মনোনীত হয়ে এসেছে। এবং গণপরিষদের মধ্যে টোটাল এই 389 জনের মধ্যে কংগ্রেসের মেম্বার ছিল 208 জন। কতজন? 208 জন কংগ্রেসের মেম্বার ছিল। ঠিক আছে, পরের কোশ্চেনের দিকে আমরা চলে যাই। পরের কোশ্চেন দেখো, গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিল? তাহলে মুসলিম লীগের সদস্য ছিল কিন্তু 73 জন। যেমন দেখো, কংগ্রেসের সদস্য কত ছিল? এক্ষুনি দেখলাম আমরা 208 জন। তাহলে 208 জনের মধ্যে কংগ্রেসের সদস্য ছিল, আর মুসলিম লীগের সদস্য ছিল 73 জন। কতজন? 73 জন। গণপরিষদে বা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন কত ছিল? তাহলে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল কিন্তু 78টি। কটি আসন ছিল মুসলমানদের জন্য সংরক্ষিত? 78টি। গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে যতগুলো পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস করিয়েছি, প্রত্যেক জায়গায় কিন্তু এই কোশ্চেনটা বারবার রিপিট হয়েছে। দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন হয় কিন্তু 9 ডিসেম্বর 1946 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? 9 ডিসেম্বর 1946 সালে। যে প্রথম অধিবেশনে যে অস্থায়ী আমাদেরকে ছিল, অস্থায়ী মানে স্থায়ী নয়, টেম্পোরারি সভাপতি ছিল কিন্তু ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, এবং 11ই ডিসেম্বর হয় দ্বিতীয় অধিবেশনে, যেখানে পার্মানেন্ট সভাপতি হয় কিন্তু রাজেন্দ্র প্রসাদ। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন হয় 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? তাহলে 1946 সালের 9 ডিসেম্বর যে অধিবেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু দিল্লিতে হয়েছিল। কোথায় হয়েছিল? ভারতের দিল্লিতে টাউন হলে হয়েছিল।
ভারতের দিল্লির টাউন হলে গণপরিষদের প্রথম অধিবেশন হয় 1946 সালের 9 ডিসেম্বর। পরের কোশ্চেনে আমরা চলে যাই, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতি করে? তাহলে তোমাদের এক্ষুনি বললাম প্রথম অধিবেশনে কিন্তু প্রথম অধিবেশন যেটা হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে, সেখানে যিনি সভাপতিত্ব করে তিনি হচ্ছে সচ্চিদানন্দ সিনহা, মানে অস্থায়ী সভাপতিত্ব, ঠিক আছে, টেম্পোরারি সভাপতিত্ব ছিল আর কি। টেম্পোরারি বা অস্থায়ী সভাপতি কে ছিল আমাদের হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তার দুদিন পরে 11 ডিসেম্বর দ্বিতীয় অধিবেশনে কিন্তু হয় আমাদের পার্মানেন্ট সভাপতি রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? দেখো, প্রথম হচ্ছে সচ্চিদানন্দ সিনহা হচ্ছে টেম্পোরারি সভাপতি, তারপরে হচ্ছে স্থায়ী সভাপতিত্ব হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে গণপরিষদের স্থায়ী সভাপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যেটা দ্বিতীয় অধিবেশন হয়েছিল 11 ডিসেম্বর। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? গণপরিষদের বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, সেখানে খসড়া পরিষদের বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের জাতীয় পতাকা পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয়? ভারতের জাতীয় পতাকা, ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ প্ল্যানিং, এই অধিবেশনটি গ্রহণ করার চতুর্থ অধিবেশনে কিন্তু এটি গ্রহণ করা হয়েছিল বা চতুর্থ মিটিংয়ে। ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহণের উদ্দেশ্যে বিশেষ অধিবেশনটি কবে হয়? দেখো, ভারতীয় গণপরিষদ যে ক্ষমতা গ্রহণ, এটি কিন্তু 14ই আগস্ট 1947 সালের মিটিং বা অধিবেশনে কিন্তু এটি গ্রহণ করা হয়েছিল। ভারতীয় গণপরিষদ কবে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন মর্যাদা লাভ করে? তো ভারতীয় গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ভারত যখন স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট কিন্তু সার্বভৌম ক্ষমতা সম্পন্ন হয়। তাহলে ভারত যেদিন স্বাধীন হয় সেই দিনই কিন্তু গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন হয়। ঠিক আছে, গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়? গণপরিষদের শেষ অধিবেশন হয় কিন্তু 1950 সালের 24শে জানুয়ারি। ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। গণপরিষদের শেষ অধিবেশন হয় কিন্তু 1950 সালের হচ্ছে 24শে জানুয়ারি। ঠিক আছে, এটি হচ্ছে গণপরিষদের শেষ অধিবেশন হয়। তার দুদিন পর অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু আমাদের গণপরিষদ কী হয়েছিল? সারা ভারতে কার্যকর অর্থাৎ কাজ করা চালু করেছিল। তারপরে দেখো, গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ গণপরিষদ যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মোট কটা মিটিং হয়েছিল? তাহলে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মোট মিটিং হয়েছিল কিন্তু 11টি। কটি মিটিং হয়েছিল? কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মোট মিটিং হয়েছিল 11টি মিটিং বা 11টি অধিবেশন হয়েছিল। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? দেখো, ভারতের সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকর হয়, এই দুটো কোশ্চেন বারবার রিপিট হয়। ভারতের সংবিধান গৃহীত অর্থাৎ অ্যাডাপ্ট হয় কিন্তু 1949 সালের 26শে নভেম্বর। তাই 26শে নভেম্বর 1949 সালে কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয়। ঠিক আছে, আর ভারতীয় সংবিধান কার্যকর হয় কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি। তো 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়, মানে অ্যাডাপ্ট হয়। আর কেম ইনটু ফোর্স অর্থাৎ কবে কার্যকর হয়? 1950 সালের 26শে জানুয়ারি। তারপরে দেখো, কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খসড়া বিধান গৃহীত হয়? 284 জন দ্বারা স্বাক্ষর বা সিগনেচারের মাধ্যমে ভারতের সংবিধান কিন্তু গৃহীত হয়। পরের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। পরের কোশ্চেন দেখো, ভারতীয় গণপরিষদকে কে আইনজীবীদের স্বর্গ বলেছেন? দেখো, ভারতীয় গণপরিষদকে বলেছেন যে আইনজীবীদের স্বর্গ রাজ্য। মানে ভারতীয় গণপরিষদের বেশিরভাগ তো আইনজীবী লোক ছিল, যতগুলো মেম্বার ছিল ভারতীয় গণপরিষদের, তো ওই জন্য ভারতীয় গণপরিষদকে বা কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে বলেছে আইনজীবীদের স্বর্গ রাজ্য বলেছেন। কে না? আইভার জেনিংস বলেছেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ভারতের সংবিধান জনগণ রচনা করেনি, সংবিধান রচনা করেছে সমাজের উচ্চবিত্ত এবং শিক্ষিত সম্প্রদায়। এই কথাটি কি বলেছেন? তাহলে ভারতের সংবিধান জনগণ রচনা করেনি, সংবিধান রচনা করেছেন সমাজের উচ্চবিত্ত এবং শিক্ষিত সম্প্রদায়। এই কথাটি কে বলেছে? না, এই কথাটি বলেছেন কিন্তু আমাদের কে.ভি. রাও। কে বলেছেন? আমাদের কে.ভি. রাও কিন্তু এই বক্তব্যটি দিয়েছেন। ঠিক আছে, পরের কোশ্চেন তোমরা দেখতে পারো। পরের কোশ্চেন বলছে, কমেন্ট্রিজ অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রন্থটি বা বইটি কে লিখেছেন? কমেন্টারিজ অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বইটি লিখেছেন কিন্তু জি.সি. ভেঙ্কট সুব্বারাও। কে লিখেছেন?
জি.সি. ভেঙ্কট সুব্বারাও। বর্তমান ভারতের সংবিধানে কয়টি ধারা আছে বা আর্টিকেল? দেখো, বর্তমানে এটা বলা ভুল, এখন অনেক অ্যামেন্ড বা অনেকগুলো বেড়ে গেছে, কিন্তু যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা কনস্টিটিউশন ভারতের সংবিধান লেখা হয় তখন 395টি আর্টিকেল বা ধারা ছিল। তাহলে ভারতের সংবিধান যখন রচিত হয় বা লেখা হয় তখন কটি আর্টিকেল বা ধারা ছিল? 395টি। ভারতের সংবিধানের প্রস্তাবনায় কত সংশোধনে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ যুক্ত হয়েছে? তাহলে ভারতে যখন সংবিধান রচনা করা হয় তখন কিন্তু সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই দুটো কথা কিন্তু যুক্ত ছিল না, যেটা 42তম সংশোধন অর্থাৎ কনস্টিটিউশনকে সংশোধন করে 42তম সংশোধনের মাধ্যমে কিন্তু এই দুটো শব্দকে কিন্তু যুক্ত করা হয়েছে। পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো আমাদের কিন্তু ভারতের সংবিধান। ভারত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সবথেকে লার্জেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড আমাদের ভারতের সংবিধান। ঠিক আছে, ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তপশিলি আছে? ভারতের সংবিধানে যেমন 395টি আমাদের আর্টিকেল বা ধারা ছিল, সেরকম 12টি তপশিলি বা শিডিউল আছে। তাহলে 395টি আর্টিকেল বা ধারা ছিল এবং 12টি তপশিলি বা শিডিউল আছে। ভারতের সংবিধানে কয়টি খণ্ডে বিভক্ত? ভারতের সংবিধান কিন্তু 22টি খণ্ডে বিভক্ত। অর্থাৎ যদি বলে ভারতের সংবিধানের পার্ট কটা, মানে কটি পার্ট বা কটি খণ্ডে বিভক্ত, তাহলে আমরা উত্তরে বলবো ভারতের সংবিধান কিন্তু হচ্ছে 22টি খণ্ডে বা 22টি পার্টে বিভক্ত। তাই ভারতের সংবিধান কিন্তু 22টি পার্টে বিভক্ত। ঠিক আছে, 22টি পার্টে বিভক্ত এবং আর্টিকেল 395টি ছিল এবং কটি তফসিলি বা শিডিউল আছে? 12টি শিডিউল আছে। ঠিক আছে, চলো আরেকটা আমরা করে নিই, MCQ পর্ব 2ও করে নেওয়া যাক। দেখা যাক, ভারতীয় সংবিধানে কয়টি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলা আছে? অর্থাৎ ভারতীয় সংবিধানের মধ্যে রাষ্ট্রকে কীভাবে পরিচালনা করতে হবে বা দেশকে কীভাবে পরিচালনা করতে হবে সেই সম্পর্কে নীতি বলা আছে। তো এই নীতি 17টি নীতির কথা বলা আছে, কীভাবে একটা দেশ বা রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। ঠিক আছে, ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতি? অর্থাৎ ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা লেখা আছে আমাদের, তো সেই কনস্টিটিউশনকে সংশোধন করা যায়। কী করা? অ্যামেন্ড বা সংশোধন করা যায়। এটি 3ভাবে সংশোধন করা যায়। কতভাবে সংশোধন করা যায়? 3ভাবে। ভারতের যে রাজ্যের নিজস্ব সংবিধান আছে, মানে ভারতের যে 28টি রাজ্য এবং 8টি অঙ্গরাজ্য, তার মধ্যে কিন্তু সিকিমের নিজস্ব কী আছে? সিকিমের নিজস্ব কনস্টিটিউশন আছে। সিকিম হচ্ছে আমাদের ভারতের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। তাহলে সিকিম আমাদের ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য এবং সিকিম আমাদের ভারতের সাথে যুক্ত হয় কিন্তু 1975 সালে। তাহলে সিকিম আমাদের ভারতের সাথে কবে যুক্ত হয়? 1975 সালে যুক্ত হয় এবং সিকিম হচ্ছে কিন্তু কি সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য আমাদের ভারতের মধ্যে। তাহলে ভারতের যে রাজ্যের নিজস্ব সংবিধান আছে সেটা হচ্ছে সিকিম। ভারতের নাগরিকদের ভোট দানের ন্যূনতম বয়স কত? 18 বছর। অর্থাৎ ভারতে একজন ব্যক্তি বা একজন মহিলা পুরুষ যেই হন না কেন, সে ভোট দেওয়ার অধিকার অর্থাৎ ভোট দেওয়ার ক্ষমতা লাভ করে 18 বছর বয়সে। ভোটার কার্ড হয়ে যাওয়ার পরে তারপরে সে ভোট দিতে পারে। অর্থাৎ ভারতের নাগরিকদের ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত বলতে পারি? সবচেয়ে কম 18 বছর। ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 22টি। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সংবিধানে তো আমাদের টোটাল ভারতের 22টি ভাষাকে সেখানে কি মেনশন করা হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে ভারতের সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? তাহলে আমরা বলবো 22টি। ঠিক আছে, তারপরে দেখো, সংবিধানে কততম তপশিলিতে 22টি যে ভাষা যেটা বললাম, এই 22টি ভাষার কথা উল্লেখ করা আছে। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 22টি ভাষার কথা উল্লেখ করা আছে কিন্তু 8 নম্বর শিডিউল বা 8ম শিডিউলে। 8ম তপশিলি বা 8 নম্বর শিডিউলে কিন্তু এই ভাষার বিষয়ে বলা আছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, 52তম সংবিধান বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে। দলত্যাগ বিরোধী আইন বলতে মনে করো কোনো একটা মেম্বার যখন সে ভোটের মাধ্যমে জেতে কোনো একটা দলের হয়ে, তারপরে সে জিতে যাওয়ার পরে কিন্তু সে দল বা চেঞ্জ করে, যেটা এখন বর্তমান সমাজে আমরা লক্ষ্য করতে পারি। তো এটা হচ্ছে দলত্যাগ। চেঞ্জ করলো, মানুষ তো তাকে একটা দল দেখে ভোট দেয়, তারপরে সে যখন তার দলকে চেঞ্জ করলো তখন তাহলে সেটা তো ঠিক করলো না। তাহলে এই দলত্যাগ বিরোধী আইন কিন্তু গ্রহণ করা হয়েছে কি 52তম সংশোধন, অর্থাৎ
ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সংশোধন করে 52তম সংশোধনের মাধ্যমে কিন্তু ঢোকানো হয়েছে। ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি কোন দেশে থেকে নেওয়া হয়েছে? তাহলে ভারতীয় সংবিধান যে নির্দেশমূলক নীতি আছে সেটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কি আয়ারল্যান্ড দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নির্দেশমূলক নীতি মানে যে কীভাবে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, আমাদের দেশকে পরিচালনা করতে হবে, কোন কোনভাবে পরিচালনা করতে হবে, এইসব বিষয়ে বলা আছে। তো সেই নির্দেশমূলক নীতি এই ব্যাপারটা কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যগুলির ক্ষমতা বর্ণিত আছে? তাহলে দেখো, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে 3টি তালিকার মধ্যে কিন্তু বলা আছে যে কোনগুলো কেন্দ্র সেন্ট্রালের পাওয়ার, কোনগুলো স্টেট বা রাজ্যের পাওয়ার, এগুলো 3টি তালিকার মধ্যে বলা আছে। আর একটা তোমরা হবে কনকারেন্ট লিস্ট, মানে যেখানে কেন্দ্র এবং রাজ্য দুজনেরই ক্ষমতা আছে। তাহলে দেখো, তাহলে কটি তালিকার মধ্যে বর্ণিত আছে? 3টি তালিকার মধ্যে বর্ণিত আছে। ইউনিয়ন তালিকা কয়টি বিষয়ে উল্লেখ আছে? দেখো, ইউনিয়ন তালিকায় কিন্তু হচ্ছে 99টি বিষয় আছে। ইউনিয়ন তালিকা মানে হচ্ছে যেটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট। সেন্ট্রাল লিস্ট মানে যেটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার। তাহলে সেই কেন্দ্র সরকার বা সেন্ট্রাল লিস্টে কিন্তু 99টির কথা উল্লেখ আছে। রাজ্য তালিকায় কয়টি বিষয়ের কথা উল্লেখ আছে? দেখো, রাজ্য তালিকায় উল্লেখ আছে 61টি বিষয়ের কথা। তাহলে কেন্দ্র তালিকায় 99টি বিষয় আছে এবং রাজ্য তালিকায় কটি বিষয় আছে? 61টি বিষয়ের কথা রাজ্য তালিকায় কিন্তু বলা আছে যে কোন কোন বিষয়ে রাজ্য অধিকার হস্তক্ষেপ করতে পারবে। এবং যুগ্ম তালিকায় আছে 52টি বিষয়। যুগ্ম তালিকা মানে যেখানে রাজ্যেরও অধিকার আছে এবং কেন্দ্রেরও অধিকার আছে। তাহলে 61টি বিষয় হচ্ছে যেখানে রাজ্যের অধিকার, 52টি বিষয় হচ্ছে যেখানে যুগ্ম অধিকার, মানে যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয় কী করতে পারে না, উভয়ের অধিকার আছে। এবং শুধু কেন্দ্রের অধিকার হচ্ছে 99টি। তাহলে এইভাবে মনে রাখো, কেন্দ্রের অধিকার আছে 99টি, রাজ্যের অধিকার আছে 61টি এবং 52টি আছে উভয়ের অধিকার। ভারতীয় সংবিধানের স্বীকৃতি মৌলিক অধিকারগুলি বলবৎকরণের জন্য সুপ্রিম কোর্ট কয় ধরনের রিট জারি করতে পারে? তাহলে ভারতে কিন্তু 5 ধরনের রিট জারি করতে পারে। অর্থাৎ ভারতে যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেগুলো কিন্তু ভারতে প্রয়োগ করতে গেলে কী পারে? রিট জারি করতে হয়। এটি 5 ধরনের রিট জারি করা যায়। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে? অর্থাৎ সংবিধানে কোন আর্টিকেলে বলা আছে যে সুপ্রিম কোর্ট কি না মৌলিক অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করার জন্য বা মৌলিক অধিকার রক্ষা করার জন্য রিট জারি করতে পারে? সেটা 32 নম্বর বলা আছে। সুপ্রিম কোর্ট যদি রিট জারি করে সেটা হবে 32 নম্বর, যদি হাইকোর্ট রিট জারি করে সেটা যাবে 226 আর্টিকেল। ঠিক আছে, দেখো, সুপ্রিম কোর্ট রিট জারি করে কত বললাম? সুপ্রিম কোর্ট রিট জারি করে 32 নম্বর আর্টিকেল। তাহলে কোনো কারণে যদি কোর্টের মনে হয় যে ভারতীয় সংবিধানে আর্টিকেল বা মৌলিক ফান্ডামেন্টাল রাইটসগুলো লঙ্ঘিত হচ্ছে, তো সেগুলোকে কিন্তু রক্ষা করার জন্য রিট জারি করতে হয়। সুপ্রিম কোর্ট রিট জারি করে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে এবং হাইকোর্ট রিট জারি করে কিন্তু 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে। কত নম্বর? 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে। দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষা করার জন্য রিট জারি করতে পারে? তাহলে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট রক্ষা করার জন্য হাইকোর্ট যদি রিট জারি করে সেটা হয়ে যাবে 226 এবং সুপ্রিম কোর্ট রিট জারি করলে 52। ডক্টর আম্বেদকর সংবিধানের কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্ব বলেছেন? আর্টিকেল 32 বা 32 নম্বর ধারাকে কিন্তু আর্টিকেল 32 বা 32 নম্বর ধারাকে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। তিনি কি বলেছেন না, আর্টিকেল 32 অর্থাৎ আর্টিকেল 32 কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটি বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। ভারতের সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকারের কথা বলা যায়? ভারতের সংবিধানে কিন্তু 6টি স্বাধীনতার অধিকার কথা বলা হয়েছে, যেমন ধর্মের স্বাধীনতা, আন্দোলনের স্বাধীনতা, এইভাবে স্বাধীনতার অধিকারের কথা কটি বলা হচ্ছে? 6টি। পার্লামেন্ট কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ বিল পাস করেন? 1955 সালে কিন্তু আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট কিন্তু অস্পৃশ্যতা সংক্রান্ত অপসারণ আইন পাস করেন। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী অন্তত কত বছর বয়স করতে হবে? অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম হচ্ছে 35 অর্থাৎ 35 বছর হতে পারে। তাহলে মিনিমাম এজ অফ আমাদের প্রেসিডেন্ট, তাহলে একটা মিনিমাম বা আমাদের হচ্ছে কি রাষ্ট্রপতি হওয়ার জন্য মিনিমাম এজ হচ্ছে কিন্তু 35 বছর।
ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি যদি জয়ী হয়, সে কিন্তু আগামী 5 বছরের জন্য নির্বাচিত হয়। তাই ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্য। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটি ছোট্ট ক্লাস। তোমরা এই ক্লাসটাকে ফলো করো, ঠিক আছে, এবং সমস্ত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।